রাফসান ভাইয়া, তুমি আমার সর্বনাশ করো না। আমি তোমার কি ক্ষতি করেছি যার কারণে তুমি আমার এত বড় সর্বনাশ করতে চাইছ? প্লিজ ভাইয়া, কাছে আসবে না। ভাইয়া, আমি তোমার দুটি পায়ে পড়ি, ছেড়ে দাও আমাকে। আর যদি আমি অন্যায় করে থাকি তাহলে ক্ষমা করে দাও, তবুও আমার সর্বনাশ করো না। ভাইয়া, খুব ব্যথা পাচ্ছি। কামড় দিচ্ছ কেন? ভাইয়া, ওখানটা নরম, ওখানে কি কেউ এত জোরে কামড় দেয়? আমি ব্যথা সহ্য করতে পারছি না। ভাইয়া, আস্তে আস্তে। ব্যথা পাচ্ছি তো আস্তে আস্তে ব্যথা পাচ্ছি। আস্তে ধাক্কা দাও, আমি নিতে পারছি না। তোমার ওটা বেশি বড় আর মোটা, আমার নিতে কষ্ট হচ্ছে। বুঝতে পারলাম। হঠাৎ রাফসান ভাইয়া? বুঝতে পারলাম না। হঠাৎ রাফসান ভাইয়া আমার উপর? সে তো কোনোদিন এমন ছিল না। সে মেয়েদের যথেষ্ট সম্মান করত, আমাকেও করত। তাহলে আজ এমন একটা কাণ্ড কেন করেছে? সে যদি আমাকে ভালোবাসে তাহলে বলতে পারো তো, জোর করে ভোগ করার কি আছে? ভাই, আমাকে ছেড়ে দেওয়ার পর আমার শরীরে ওঠার মতো শক্তি নেই মনে হচ্ছে। সমস্ত শরীরে ব্যথায় বিষের টুকরো হয়ে আছে। এবার বলো ভাইয়া, তুমি আমার সর্বনাশ কেন করলে? আমার অপরাধ কী ছিল? তোমার সাথে কোনো অন্যায় করিনি, যার কারণে তুমি আমাকে এত বড় একটা শাস্তি দিলে। তোমার বাবার মতো একই অন্যায় তুমিও আমার সাথে করেছ। মামা তোমাকে কিছু বলার সুযোগ দেয়নি, আর আজ তুমিও আমাকে কোনো সুযোগ দিলে না। যাই হোক, ভালোই করেছ। তবে শুধু বলবো, এমন একটা নোংরা এলিগেশন আমি তোমার বিরুদ্ধে আনিনি। এবার তুমি আমার রুম থেকে যাও, আমি একটু একা থাকতে চাই। আমি ভেবেছিলাম তুমি আর 5টা ছেলের থেকে আলাদা, কিন্তু না, তুমিও ঠিক একই রকম। নিজের পুরুষত্ব দেখিয়ে দিলে আজ। আমি অনাথ বলে এমন একটা অন্যায় তুমি আমার সাথে করতে পারলে? আমার বাবা মা বেঁচে থাকলে এই অন্যায়টা কোনোদিন করতে পারতে না। তুমি আমার রুম থেকে যাও এখন। তোমাকে দেখলে আমার ঘেন্না করে। আমি মাইশা ইসলাম আনিকা। খুব ছোটবেলায় আমার বাবা মা মারা যায়। এরপর থেকে মামার বাড়িতে। আমি এইচএসসি পরীক্ষা দেব। আমার আরও 2 মামা মামি আছে, কিন্তু বাকি 2 মামা আমাকে একদমই সহ্য করতে পারে না। রাফসান ভাইয়ার মা আমাকে অনেক ভালোবাসেন। রাফসান ভাইয়া হলো আমার মামাতো ভাই। তারা শুধু 2 ভাই। রাফসান ভাইয়া ছোট ভাইয়া বছর অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। বড় ভাই আর ভাবি দুজনে চাকরি করে, তাই তারা শহরে থাকে। কোনো রকম বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে চলে গেলাম। শাওয়ার নিয়ে চলে আসলাম। সেদিনের পর থেকেই আমি রাফসান ভাইয়ার সাথে আর কোনো কথা বলি না। সে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি তাকে সুযোগ দিইনি। মামনি, আমার তেমন কিছু হয়নি। আমি পরীক্ষা তো, তাই একটু টেনশন হচ্ছে, আর কিছু না। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। মামনি, তুমি আমাকে বিশ্বাস করো। মামনি, যদি কোনোদিন জানতে পারো তোমার খুব প্রিয় একজন মানুষ আমার সাথে মস্ত বড় একটা অন্যায় করেছে, তখন তুমি সেই প্রিয় মানুষটাকে বিশ্বাস করবে নাকি আমাকে? হ্যাঁ মামনি, বলো। মামনি, তোমার ছেলে আমার সর্বনাশ করেছে। তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে না, তাই বলি না। আর ক্ষমা চাওয়ার প্রশ্ন আসছে কেন? তোমার দয়া। তোমরা দয়া করে আমাকে থাকতে দিয়েছ, খেতে দিয়েছ, পড়াচ্ছ। এটার বিনিময়ে তুমি যা খুশি তাই করতে পারো। ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তো এতিম, অসহায় একটা মেয়ে। পরীক্ষা দিয়ে বাসায় চলে আসলাম। ইদানিং কিছু ভালো লাগে না, খেতে পারি না, মাথা ঘুরে বমি হয়। মামনি বিষয়টা লক্ষ্য করেছেন। সে আবার আমার কাছে আসলেন। বিয়াটা যখন হয়ে গেছে, তোমাকে তখন ক্ষমা করাই যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিলাম। আমি মনে হয় বাসি না? হ্যাঁ বাসি। তো অনেক বেশি ভালোবাসি তোমাকে। তাহলে কি বলে ডাকব? ঠিক আছে, যান। আমার আবার আমাকে ব্যথা দেবে না তো? এখন কিন্তু আমি প্রেগন্যান্ট। আগে লাইট অফ করো।